এই ভিডিওতে আমরা পড়ব আর্টিকেল 6 to 5 পেজ নাম্বার 63 পেজের কি পড়ছি, পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী ইত্যাদি বিষয়ে। পরিবাহী কি, অন্তরক কি, অর্ধপরিবাহী কি সহজেই আমরা বুঝতে পারি। পরিবাহী যারা তড়িৎ পরিবহন করে, অপরিবাহী বা অন্তরক যারা তড়িৎ পরিবহন করে না, অর্ধপরিবাহী যারা অর্ধেক মানে অল্প অল্প তড়িৎ পরিবহন করে। আমাদের আরো ভালো করে জানতে হবে কি কাদেরকে আমরা অর্ধপরিবাহী বলবো, তাদের বৈশিষ্ট্য কি, তাদেরকে আমরা কোথায় বা ব্যবহার করি, পরিবাহীকেই বা ব্যবহার করি কোথায় ইত্যাদি, বা অন্তরককেই আমরা কোথায় ব্যবহার করি। এটার জন্য আমাদের আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন, সেটা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক। এই দেখো কোথায় পাবো, 62 পৃষ্ঠায় জেনে রাখো অংশে আছে যে রোধের উষ্ণতা গুণাঙ্ক টপিকটা এটা। উষ্ণতা, এই যে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে, এই জিনিসটা কি একটু ভালো করে বুঝে নিই। আমরা জানি ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা যদি উষ্ণতা বাড়াই তাহলে পরে পরিবাহীর রোধ বেড়ে যায়। কেন বাড়ে? কারণ এটা তোমরা বুঝেছই, এর আগে পড়েছই যে ধাতব পরিবাহীতে যে ইলেকট্রনগুলো তড়িৎ বহন করে নিয়ে যায়, ইলেকট্রনগুলো যে তড়িৎ পরিবহন করে, সেই ইলেকট্রনগুলো যাতায়াতের সময় যদি পরিবাহীর উষ্ণতা বেড়ে যায় তাহলে পরে সেক্ষেত্রে ওই ইলেকট্রনগুলো চলাচলের সময় ওই উষ্ণতা বাড়লে পদার্থটির মধ্যে যে অণুর কম্পন বেড়ে যায়, সেই কম্পন বাড়ার কারণে ইলেকট্রনগুলো চলাচলে অসুবিধা হয়। এরকম ভাবে কথাটাকে ব্যাখ্যা করতে পারি ছবি এঁকে, কি একটি ধাতব পরিবাহী, এই পরিবাহীর মধ্যে ধরি ইলেকট্রনগুলো চলাচল করবে, এই ইলেকট্রনগুলো কিন্তু এর মধ্যে থাকা আগেকার যে অণুগুলো আছে সেগুলো গরম করলে, উষ্ণতা বাড়ালে, হিট করলে যদি এগুলোর কম্পন এরকম করে বেড়ে যায়, এভাবে যদি বেশি করে কাঁপতে থাকে, তাহলে পরে এই ইলেকট্রনগুলো যাতায়াতে সুবিধা হবে না অসুবিধা হবে? নিশ্চিত রূপে অসুবিধা হবে, অর্থাৎ ইলেকট্রন আর ভালো যেতে পারবে না। তাই আমরা বলবো উষ্ণতা বাড়ালে ধাতব পরিবাহীর রোধ বেড়ে যায়। ধাতব পরিবাহীর রোধ বাড়ে, কেন বাড়ে বুঝলাম। এবার দেখো অর্ধপরিবাহীর কথা বলি। এটা হলো অর্ধপরিবাহী, মনে করি অর্ধপরিবাহী কি তোমরা জানো। অর্ধপরিবাহীর উদাহরণ অর্ধপরিবাহী মনে করি। তাহলে অর্ধপরিবাহীর উদাহরণ কি? সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এটার আণবিক ব্যাখ্যা নাকি এরকম, সিলিকন, এই যে এটা তার একটা বড় তার নিয়েছি, তার একটা ক্ষুদ্র অংশ, সিলিকন গুলো নাকি এভাবে সমযোজী বন্ধন দ্বারা গঠিত থাকে, এরকম করে সিলিকন এভাবে, এদিকে সিলিকন, এরকম করে সমযোজী বন্ধন দ্বারা গঠিত থাকে। এখন এটার সঙ্গে আবার এদিকে থাকবে, এখানে এটার সঙ্গে এখানে, এরকম এলো সমযোজী বন্ধন। এবার এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে এই সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনগুলো কোনোটা, এই যে বন্ধনটা আছে সেই বন্ধনটা ভেঙে গেল, এটা ভেঙে গেল। তাহলে ভেঙে গেলে কি হবে? এখানে তো দুটো ইলেকট্রন ছিল, তখন এই দুটো ইলেকট্রন এখানে চলে এলো। যে ইলেকট্রনগুলো এলো, উত্তাপ বাড়ালে যে অতিরিক্ত ইলেকট্রন পাওয়া গেল, তারা তখন তড়িৎ পরিবহনে অংশ নেয়। এভাবে অসংখ্য কোটি বন্ধন ভেঙে গিয়ে ইলেকট্রন তৈরি হচ্ছে, আর সেই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশ নিচ্ছে, অর্থাৎ তারা চলাচল করতে শুরু করছে। এই যে তারা চলাচল করছে তার ফলে তড়িৎ পরিবাহিতা বেড়ে যাচ্ছে। তাই অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়ালে তড়িৎ পরিবাহিতা বাড়ে, রোধের মান কমে যায়। যাদের ক্ষেত্রে, যেসব পরিবাহীর ক্ষেত্রে বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে বা পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধের মান কমে যায়, তাদেরকে আমরা, তার রোধের উষ্ণতা গুণাঙ্ক আমরা ঋণাত্মক বা নেগেটিভ বলি। যাদের ক্ষেত্রে, যেমন ধাতুর ক্ষেত্রে, এই যে এটা ধাতব পরিবাহী, কি বললাম যে কম্পন বেড়ে যায়, তার ফলে ইলেকট্রন যেতে অসুবিধা হয়। সুতরাং ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ বা ধনাত্মক হয়, অর্থাৎ উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে। আর এক্ষেত্রে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক, কারণ উষ্ণতা বাড়ালে রোধের মান কমে কেন? আরেকবার, কমে কেন? কারণ এই যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনগুলো থাকে সেগুলো বন্ধনগুলো ভেঙে যায়, বন্ধন জোড়গুলো ভেঙে গিয়ে সেখান থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং সেই ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহনে পরে অংশগ্রহণ করে। এবার রোধের উষ্ণতা গুণাঙ্ক দু ধরনের, তাহলে হচ্ছে একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। তাহলে আসলে আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলবো? তখন সংজ্ঞা দেওয়ার সময় তো আমাদের একক করেই বলতে হবে, কারণ সংজ্ঞা দিতে গেলে একটা নির্দিষ্ট মানের রোধ নিতে হবে।
তাহলে আমরা তখন কি বলবো? সংজ্ঞা দিতে গেলে, যেমন যদিও খুব একটা ইম্পর্টেন্ট তেমন নেই, এটা মূলত এইচএস এর প্রশ্ন বলা যায়, হায়ার সেকেন্ডারির। দেখো, সংজ্ঞা দিতে গেলে তখন বলতে হবে যে এভাবে কি বলবো, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এখান থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যদি একক রোধ বিশিষ্ট কোনো আমরা পরিবাহী নিই, মানে এমন একটা পরিবাহী নিলাম, ধরো তামা, সোনা, রূপা যাই নি না কেন, বা সিলিকনও নিতে পারি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা ছিল, এই অবস্থায় একটা আমরা একক রোধের মানে 1 ওহম রোধের একটা পরিবাহী নিলাম, এবং তার উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, মানে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করব, তার জন্য তার যে পরিমাণ রোধের বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। যতটা রোধ বাড়বে তাকে আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক বলবো। এবার বাড়ার পরিবর্তে যদি কমে যায় তখন আমরা বলবো হ্যাঁ সেটাও রোধের উষ্ণতা গুণাঙ্ক, কিন্তু সেটা ঋণাত্মক মান। তাই বলা হচ্ছে যদি উষ্ণতা বাড়ালে রোধ বেড়ে যায় তাহলে আমরা বলবো রোধের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক। যেমন যে এখানে আছে যে ধাতব পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে, তাই ধাতব পদার্থের ক্ষেত্রে আলফা এর মান ধনাত্মক হয়। অন্যদিকে কার্বন, সিলিকন, তড়িৎ বিশ্লেষ্য, এখানে লেখা নেই, জার্মেনিয়াম ইত্যাদি নিম্নচাপে রাখা গ্যাস, অর্ধপরিবাহী, মানে অর্ধপরিবাহীর উদাহরণ কিন্তু সিলিকন, মানে অর্ধপরিবাহী ব্র্যাকেটে আমরা সিলিকন, জার্মেনিয়াম লিখতে পারতাম। তাই কি কি হচ্ছে? কার্বন, তড়িৎ বিশ্লেষ্য, নিম্নচাপে রাখা গ্যাস, অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদির ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে যায়, তাই এদের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান বা তাপমাত্রা গুণাঙ্কের মান ঋণাত্মক হয়। কাকে বলে তো আমরা জানলামই। এবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানোর বদলে যদি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ায়, তাহলে এর আগে আমরা যেমন তাপ অধ্যায়ে আমরা L2 = L1 × 1 + আলফা টি যেমন সমীকরণ পড়েছিলাম, ঠিক একই রকম সমীকরণ এখানেও আমরা পাচ্ছি, RT = R0 × 1 + আলফা টি। এই ধরনের আমরা অন্য জায়গাতেও সমীকরণ পেয়েছি। তাহলে এখানে T ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কেন R0 কেন এখানে লিখেছে? তাপের ক্ষেত্রে তো আমরা L2 = L1 × 1 + আলফা টি পেয়েছিলাম, তাহলে এখানটায় R0টা কেন? একটু আগে আমরা জানলাম, কি জানলাম? সংজ্ঞাতে বলতে গেলে আমাদের একটা নির্দিষ্ট নিতে হচ্ছে, সেটা কি নিচ্ছি? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিচ্ছি, তাপমাত্রায় একক রোধ, সেই জন্য আমাদের প্রাথমিক মানটা 0 ডিগ্রি হওয়ার জন্য আমরা কিন্তু এখানে R0 বলছি। তাই RT = R0 × 1 + আলফা টি, এই আলফাটাকে আমরা বলছি রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটা বানানটা ভুল আছে, উষ্ণতা গুণাঙ্ক হবে, আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক বলছি তাহলে এটাকে। এইবার উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক কার? তার উদাহরণ কিন্তু এটা ধাতব পদার্থ। যদি বলা হয় উদাহরণ দাও ধাতব পদার্থের, আমরা বলবো তামা, রূপা, সোনা ইত্যাদি যে কোনো ধাতু, তাহলে যারা তড়িৎ পরিবহন করে, তাহলে ধাতব পদার্থের ক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক আর অন্যদের ক্ষেত্রে মান হচ্ছে ঋণাত্মক। এইবার আসছি 63 পৃষ্ঠায়। 63 পৃষ্ঠায় পরিবাহী এবং অন্তরক। কাদেরকে আমরা পরিবাহী বলবো? আসলে যারা ভালো তড়িৎ পরিবহন করে তাদেরকে আমরা পরিবাহী বলবো, আর যারা তড়িৎ পরিবহন একেবারেই করে না প্রায় বললেই চলে তাদেরকে আমরা অন্তরক বলবো। যাদের রোধ বেশি তারা অন্তরক হবে, আর যাদের রোধ কম তারা পরিবাহী হবে। দেখো আমরা এখানে একটা পাচ্ছি, উপরের দিকে চার্ট আছে এখানেই 63 পৃষ্ঠাতে, এখানে এই যে রোধাঙ্কের মান দেওয়া আছে। রোধাঙ্ক বলতে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহীর রোধ হলো সেটা রোধাঙ্ক। তাহলে সেক্ষেত্রে রূপার রোধাঙ্ক আমরা দেখতে পাচ্ছি সব থেকে কম, এটা আমরা রুতাংশ ভাবে মনে রাখতে পারি। রূপার সব থেকে কম, তারপর তামা, তারপরে অ্যালুমিনিয়ামের আগে মাঝখানে কিন্তু সোনা কথাটা ঢুকবে, আমরা মনে রাখবো তখন রুতাংশ। এইখানটায় সোনা কথাটা ঢুকবে, আমরা মনে রাখবো রুতাংশ। এর আগে তাপ অধ্যায়ে পেয়েছিলাম, খেয়াল করে দেখো, ছিল হিরুতাংশ, আমরা মনে রাখবো হিট। হিটের অধ্যায়ে ছিল, হিট মানে তাপ, তাহলে হিটের অধ্যায়ে ছিল হিরুতাংশ, মানে হীরার সব থেকে বেশি ছিল তাপ পরিবাহিতা। আর এই অধ্যায়ে হিট নেই, এখানে হলো তড়িৎ প্রবাহের, তাহলে এখানটায় আমরা বলবো রুতাংশ। রূপা, তামা আর সোতে এখানটায় হবে সোনা। সোনা, তাহলে রূপা, তামা, সোনা পরপর, এদের রোধাঙ্ক সব থেকে কম, সুতরাং পরিবাহিতার মান অত্যন্ত বেশি। রোধাঙ্কের মান মুখস্থ রাখার প্রয়োজন নেই, একটা আমরা তো মনে রাখতেই পারবো, সেটা যে এই প্রশ্নটা হবে তামার রোধাঙ্ক
1.62 × 10⁻⁸ ওহম মিটার বলতে কি বোঝো? তাহলে একটা তো মুখস্থ হয়ে গেল, আমাদের রেঞ্জটা মোটামুটি জানা হয়ে গেল যে কতটা রোধ হয়। এখানেও এগুলো ওহম মিটারে রয়েছে, এখানে হাইফেন কিন্তু হবে না, এটা ডট হবে, ইনটু গুণফল, এটা গুণ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেমন এগুলো কাঁচ, হিরে প্রভৃতি যেগুলো দেখছি, তাদের কিন্তু রোধাঙ্কের মান অত্যন্ত বেশি, মানে রোধের মান খুব বেশি, তাই তড়িৎ পরিবাহক ক্ষমতা নেই বললেই চলে। তাহলে এবার এক একটা পদার্থের এক এক রকম আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি এভাবে, সেভাবে করে আমরা এগুলোও কিন্তু আপেক্ষিক, কোনটা পরিবাহী কোনটা না সেগুলো বলা চলে আপেক্ষিক। যেমন নাইক্রোমের সাপেক্ষে রূপার পরিবাহিতা অনেক বেশি, আবার নাইক্রোমের তুলনায় জার্মেনিয়ামের পরিবাহিতা কম, এরকম করতে করতে যত নিচে যাব কম হবে। এভাবে আমরা হিরে, কাঁচ ইত্যাদি লিখেছি, এছাড়া কাঠ ইত্যাদি নানান কিছু অনেকে লিখতে পারে। মোট কথা, আমাদের সাধারণ ধারণায় যেগুলো তড়িৎ পরিবহন করে না তাদেরকে আমরা অন্তরক বলবো, আর যারা করে তাদেরকে আমরা পরিবাহী বলবো। আর যারা সাধারণ অবস্থায় খুব অল্প করে কিন্তু উত্তপ্ত করলে ভালো তড়িৎ পরিবহন করে তাদেরকে আমরা অর্ধ পরিবাহী বলি। এবার পরিবাহী কাকে বলে এই টপিকগুলো আর নতুন করে বলে দিতে হবে না, খুব সোজা কথা, এগুলো ক্লাস 7-এর জিনিস, 5-এর জিনিস, এগুলো তোমরা পড়েছোই। তবে এই রোধাঙ্ক, এই টার্মগুলো সেখানে ছিল না, এগুলো আমাদের একটু ইউজ করতে হবে। যেমন যে সমস্ত পদার্থের রোধাঙ্ক খুব কম, মানে রোধ খুব কম, প্রায় 10⁻এত থেকে এত এর মধ্যে, অথবা কি বলা আছে যে পরিবাহিতাঙ্ক খুব বেশি, তার মানে তড়িৎ পরিবাহিতার মান বেশি, তাদের পরিবাহী বলে। যেমন তো আমরা বলতেই পারবো সমস্ত ধাতুগুলিই হবে, সংকর ধাতুগুলোও হয় তড়িৎ পরিবাহী হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া কার্বনের কিছু রূপভেদ, এটা কিন্তু অধাতু হিসাবে, এটা ওই জন্য আলাদা করে মনে রাখতে হবে। অধাতব পরিবাহীর উদাহরণ দাও বললে আমাদের তখন বলতে হবে গ্রাফাইট, গ্যাস, কার্বন। আর তাছাড়া চাপে রাখা চারকোল গুঁড়ো, এটাও সেই কার্বনের রূপভেদ, চারকোল। তাছাড়া আর কারা? অর্ধ পরিবাহী, একটু আগে আলোচনা হলো, অর্ধ পরিবাহী অত ভালো তড়িৎ পরিবহন করে না, কিন্তু তড়িৎ পরিবহন করে, তবে উষ্ণতা বাড়ালে আরো ভালো তড়িৎ পরিবহন করে। তারপরে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য, এদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, উষ্ণতা বাড়ালে তড়িৎ পরিবহন ভালো করে, নিম্নচাপে রাখা গ্যাস ইত্যাদি তড়িৎ পরিবাহী রূপে কাজ করে। এবার দৈনন্দিন জীবনে ব্যবহার আমরা কি করি, এগুলো সব 1, 2, 3, 4 করে পড়ে নেবে, দাগ দেওয়া গুলো অংশগুলো দেখবে, দেখে পড়বে। রূপা যেহেতু সব থেকে ভালো পরিবাহী, তাই রূপার তার ব্যবহার করলে ভালো হতো, কিন্তু দাম অত্যন্ত বেশি পড়ে বলে আমরা সাধারণত তামা ব্যবহার করি, অ্যালুমিনিয়াম ব্যবহার করি। তবে বর্তমানে অ্যালুমিনিয়ামকে বাদ দিয়ে তামা ইউজ করতে শুরু করেছে, তার কারণ তামার নমনীয়তা অ্যালুমিনিয়ামের তুলনায় অনেকটাই বেশি। এছাড়া যেখানে আমাদের রোধের বেশি প্রয়োজন আছে সেখানে আমরা নাইক্রোম, ম্যাঙ্গানিন ইত্যাদি এই ধরনের পদার্থ ব্যবহার করি। যেমন বৈদ্যুতিক হিটার, ইলেকট্রিক আয়রন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদিতে আমরা এই ধরনের তার ব্যবহার করি। তাছাড়া বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসাবে উলফ্রেমাইট এটা ব্যবহার করি, যেটা টাংস্টেন, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি সংকর ধাতু। এগুলো নিজেরা পড়বে। অন্তরক কাকে বলে নিজেদেরকে একটু দেখে নিতে হবে, যেমন কাঁচ, রাবার, কাঠ, অভ্র ইত্যাদি। দৈনন্দিন জীবনে অন্তরকের ব্যবহার নানান জায়গায় আছে। আমরা জানি পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, যেগুলো হলো তারের আচ্ছাদন, প্লাস্টিক, রবার ইত্যাদি, এগুলো তারের বাইরের আবরণী বলাই আছে। তারপরে প্লাগ, সুইচ, সকেট, এগুলোতে ফায়ার ক্লে, চীনামাটি ইত্যাদি, এই যে ফিউজ তারের হোল্ডার হিসাবে চীনামাটি ইত্যাদি ব্যবহার করা হয়। এবার আর একটা টপিক একটু ইম্পর্টেন্ট আছে, বেশ ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে এই চিত্র, সেটা হলো এটা কার চিত্র? উষ্ণতা ভার্সেস রোধাঙ্ক। কার ক্ষেত্রে? ধাতব পরিবাহীর ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, যদি ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা উষ্ণতা বাড়াই তাহলে বেড়ে যাচ্ছে রোধাঙ্ক, অর্থাৎ যে অল্প ছোট টুকরো নিচ্ছি, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে টুকরো নিচ্ছি তারই রোধাঙ্ক বাড়ছে। রোধাঙ্ক বাড়ছে অর্থাৎ রোধের মানও বাড়ছে। তাই আমরা এটাকে কিভাবে তুলেছি? ধীরে 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 উপর দিকে তুলেছি। যত উষ্ণতা বাড়ানো হবে তত রোধাঙ্ক বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। এভাবে ছবিটা আঁকতে হবে, কিন্তু কোনো মতেই এটা যেন ঘুরে এদিকে যেন টার্ন না নেয়, মানে এই যে লাইনটা আছে সেটা থেকে বাঁ দিকে যেন বেঁকে না যায়। আমি বলতে চাইছি এরকম যেন না হয়, ভালো করে খেয়াল করতে হবে। এটা যেন এইভাবে করে করছি এরকম, কিন্তু কারোর যেন এরকম না হয়ে যায়, মানে এই যে এখান থেকে এদিকে যেন না ঘুরে যায়, অর্থাৎ এটা হালকা করে এরকম করে বেঁকে গেল, এরকম করে একটু উপরের দিকেই টান থাকবে। আবার কিন্তু এরকম করা যাবে না, খেয়াল রেখো, এরকম করে কিন্তু করা যাবে না। এই যে এটা নিচে নামবে না, এখান থেকে নিচে নামবে না। এটা হবে কেমন? এটা হবে এখান থেকে ধীরে ধীরে এরকম, এভাবে বাড়বে। অর্থাৎ উষ্ণতা বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়াচ্ছি,
টি বাড়াচ্ছি, ছোট হাতের লিখলেও হয়, এখানে বড় হাতের দেওয়া আছে বইয়ে, আমরা বড় হাতেরই লিখবো, এটা কেলভিন স্কেলের সাপেক্ষে করা আছে। এবার এখানে রোধাঙ্ক রো, এটা এদিকে বাড়ছে, সুতরাং এটা ধীরে ধীরে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক বেড়ে যাচ্ছে, অর্থাৎ রোধও বাড়ছে। এটা হলো পরিবাহী পদার্থের ক্ষেত্রে লেখচিত্র, রোধাঙ্ক ভার্সেস উষ্ণতা। এখানে একটু এই টপিকটা দেখে নিও, তামা রূপা এগুলোর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে বৃদ্ধি পায়, তোমাদের লেখচিত্র মনে রাখতে কিন্তু হবে। পেজ উল্টালাম, কত পৃষ্ঠা এবার? 64 পেজ। 64 পেজে একই কথা অর্ধপরিবাহীর জন্য আমরা এর আগে দেখেছি কি, অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কি হয়? রোধ কমে। কোনটা? এই যে যেটা ছিল এর আগের টপিকে যেটা বোঝানো হয়েছে সেটা ছিল হলো সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনগুলো ভেঙে গিয়ে ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে, তার ফলে পরিবাহিতা বেড়ে যায়, অর্থাৎ রোধের মান কমে যায়। তাই লেখচিত্রটা কেমন হবে? এরকম, ধীরে 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 রোধের মান কমবে, তাহলে এভাবে করে যত যাচ্ছে রোধের মান তত কমতে থাকবে। তাহলে এই ধরনের অর্থাৎ সমপরাবৃত্ত আমরা লেখচিত্র আঁকবো। উষ্ণতা বাড়তে রোধাঙ্ক, এক্ষেত্রে কি দেখছি? উষ্ণতা বাড়ালে রোধ কমছে, তাই এটা আলফাটা কিন্তু ঋণাত্মক হচ্ছে। আলফা বলতে রোধের উষ্ণতা গুণাঙ্ক, আর এটার ক্ষেত্রে ছিল আলফার মান ছিল, দেখো আলফার মান ছিল ধনাত্মক, রোধের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক। এবার আসছি অতি পরিবাহী। অতি পরিবাহী কি নামেই কিন্তু বোঝা যাচ্ছে। অতি পরিবাহী মানে হলো যে অতিরিক্ত তড়িৎ পরিবহন করে। তাহলে অতিরিক্ত তড়িৎ পরিবহন করে কখন? যে কোনো পদার্থ তো করছে না, পারদ তড়িৎ পরিবহন করে ঠিকই, কিন্তু সে তো অতিরিক্ত তড়িৎ পরিবহন করছে না। তবে এই যে এত কেলভিন অর্থাৎ অত্যন্ত কম উষ্ণতায় সেটা অতি পরিবাহীর মতো আচরণ করে। সীসা, এটা দস্তা, এগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু অতি পরিবাহী শুধু সেটা হচ্ছে 7 কেলভিন বা তারও কম উষ্ণতায়। দস্তার ক্ষেত্রে আমরা পাচ্ছি 0.08 কেলভিন এবং তার কম উষ্ণতায়। এই ঘটনাটা একটু ব্যাখ্যা করি, বলি। যেমন দেখো, আমরা যদি ধাতব পরিবাহী নিই, যেমন ধরো আমরা সীসা নিলাম, লেড বা সীসা, তাহলে কি পাচ্ছি? একটা নির্দিষ্ট উষ্ণতায় তার রোধাঙ্কের মান আছে এতটা, টেম্পারেচার টি, এদিকে রোধাঙ্ক, তাহলে নির্দিষ্ট উষ্ণতাতে তার একটা রোধ আছে। আমরা যদি উষ্ণতা কমাই তাহলে রোধের মান কমবে, আরও যদি উষ্ণতা কমাই আরও কমলো, আরও কমলো, আরও কমলো, এরকম করতে করতে উষ্ণতা কমাচ্ছি আমরা, রোধ কমছে। আগে ছিল রোধ বেশি, দেখো এই যে এখান থেকে আমরা টানছি, ধীরে 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 এইভাবে করে আসছে, এরকম লেখচিত্রটা কার্ভ। তাহলে এখান থেকে উষ্ণতা কমাচ্ছি, রোধ কমছে, কমাচ্ছি কমছে, এতক্ষণ তো বাড়াচ্ছি বাড়ছে, এরকম বলেছিলাম। দেখো খেয়াল করো, ছবিটা ভালো করে লক্ষ্য করো। এতক্ষণ কি বলছিলাম? এভাবে এভাবে বাড়ছে, এরকম করে, মানে আগে থেকেই কিছু 0 কেলভিন উষ্ণতাতেও তার কিছুটা রোধ আছে, সেজন্য এখান থেকে স্টার্ট করেছিলাম। ধীরে 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 উষ্ণতা বাড়ানো হচ্ছে, রোধেরও মান বাড়ছে। কিন্তু কিছু পদার্থ আছে যেমন মার্কারি, পারদ, তারপরে দস্তা, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম করে টানতে গেলে কমছে 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 ঠিকই, কিন্তু এই যে 0 কেলভিন যাওয়ার আগেই, যেমন আমরা দেখলাম মার্কারির ক্ষেত্রে কত 4.2 কেলভিন উষ্ণতায় পারদের ক্ষেত্রে, এখান থেকে আর না কমে হঠাৎ রোধ 0 হয়ে গেল। মানে আমরা স্ট্রেট লাইন এদিকে টানবো, যেটা নাকি গ্রাফটা এভাবে টানা আছে, দেখো ধীরে ধীরে এখান থেকে টানা হলো, দিয়ে হঠাৎ এখানে টেনে দিল। কি? আরেকবার দেখি, লেখচিত্র আঁকছি এভাবে, এই যে এরকম, এদিকে রোধাঙ্ক, এদিকে টেম্পারেচার, তাহলে ধীরে ধীরে এখান থেকে কমছে, কমতে 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 এটা কিন্তু কমতে কমতে এখানে 0-তে ঠেকতো, ঠেকার আগেই এটা হঠাৎ করে সে রোধাঙ্কর মান 0 হয়ে গেল। তাই এটা আমরা স্ট্রেট এখানে টানলাম। এই যে উষ্ণতায়, মানে এই যে টেম্পারেচার, এটা যত হবে সেই উষ্ণতাটাকে ওই পরিবাহীর জন্য আমরা সংকট উষ্ণতা বলবো। এই দেখো সংকট উষ্ণতা, এই যে টিসি, টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। অতি পরিবাহীর উষ্ণতা কমাচ্ছি, রোধাঙ্ক কমছে, এই যে রোধাঙ্ক কমছে, কমতে কমতে এই উষ্ণতায় হঠাৎ করে তার রোধাঙ্ক 0 হয়ে গেল, তাই এটাকে আমরা সংকট উষ্ণতা বলবো। যেমন পারদের ক্ষেত্রে সংকট উষ্ণতার মান 4.2 কেলভিন, সীসার ক্ষেত্রে 7 কেলভিন, দস্তার ক্ষেত্রে এত। স্পষ্টতই যদি এর থেকেও কম উষ্ণতায় আমরা নিয়ে যাই তাহলে তার রোধাঙ্ক নেই, মানে রোধ নেই। তাহলে রোধ যদি না থাকে, মানে বাধাই যদি না থাকে, তাহলে তড়িৎ প্রবাহ অল্প হবে না অনেক বেশি হবে? হু হু করে অনেক বেশি হবে। তাহলে অনেক বেশি যদি হয়, তার মানে তখনই তাদেরকে আমরা অতি পরিবাহী বলবো। অর্থাৎ সীসাকে, দস্তাকে আমরা যখন তখন কিন্তু অতি পরিবাহী বলবো না, এই উষ্ণতায় বা সেটা অপেক্ষা নিচে আমরা তাকে অতি পরিবাহী বলবো।
এখানে কি আছে, কিছু ধাতু বা যৌগ আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক কমতে থাকে এবং একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে নিয়ে গেলে ওই পদার্থের রোধাঙ্ক হঠাৎ করে শূন্য হয়ে যায়। এই ধরনের পদার্থগুলোকে অতিপরিবাহী বলে। এখানে একটা কথা জুড়ে দিলে আরো ভালো হতো, এই ধরনের পদার্থগুলিকে ওই উষ্ণতার নিচে অতিপরিবাহী বলা হয়, কারণ সবসময় তাকে আমরা অতিপরিবাহী বলছি না, এমনিতে অন্য টাইমে সেটা শুধুই পরিবাহী। এবার সংকট উষ্ণতা কাকে বলে এটা একটু আমরা দেখে রাখতে পারবো। যে উষ্ণতায় অতিপরিবাহী পদার্থগুলি রোধাঙ্ক শূন্য হয় সেই উষ্ণতাকে ওই পদার্থের সংকট উষ্ণতা আমরা বলবো। তার মানে পারদের সংকট উষ্ণতা এত। খেয়াল করো, আমরা পারদকে পরিবাহী পদার্থ বলবো নাকি অতিপরিবাহী বলবো? সীসাকে বা লেডকে আমরা পরিবাহী বলবো না অতিপরিবাহী বলবো? যদি কোনো উষ্ণতার উল্লেখ না করে তাহলে আমরা সাধারণ উষ্ণতার কথা ভাববো, তাহলে সাধারণ উষ্ণতায় সেটা পরিবাহী, কিন্তু উষ্ণতা কমাতে কমাতে সংকট উষ্ণতার নিচে নিয়ে গেলে তখন আমরা তাকে অতিপরিবাহী বলছি। এবার লাস্ট কথাটা তো কি বলা আছে, রোধাঙ্কের সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কিভাবে আছে লেখচিত্রের সাহায্যে দেখানো হলো। লেখচিত্রগুলো তোমরা খাতাতে এঁকে প্র্যাকটিস করবে। আজ এতটা এখানেই ছাড়ছি।